ক্ষমতার এক চরম শিখর, যেখান থেকে নিচে তাকালে সাধারণ মানুষকে কেবল পিঁপড়ের মতো মনে হতো। ঢাকার রাজপথ কাঁপানো সেই চিরপরিচিত বুট জুতো আর উদ্ভূত চাহনি আজ কোথায়? যে মানুষটির একটিমাত্র ইশারায় একসময় নির্ধারিত হতো কোটি মানুষের ভাগ্য, আজ সে নিজেই এক বন্দি পাখির মতো ছটফট করছে সুদূর মরুভূমির বিলাসবহুল খাঁচায়। কিন্তু প্রশ্ন হলো, পতন কি সত্যি অবধারিত ছিল, নাকি পর্দার আড়ালে এখনো লুকিয়ে আছে কোনো মাস্টার মাইন্ডের শেষ চাল? ক্ষমতার করিডোরে এমন কিছু নাম থাকে যাদের উচ্চারণ করা মাত্রই একসময় মানুষের মনে ভয়, বিতর্ক, প্রভাব আর এক অদৃশ্য শক্তির অদ্ভুত মিশ্র অনুভূতি তৈরি হতো। আর বাংলাদেশের সমকালীন ইতিহাসে সেই তালিকায় সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বিতর্কিত নামগুলোর একটি হলো সাবেক এই আইজিপি। একসময় দেশের সবচেয়ে শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদে আসীন থাকা এই মানুষটিকে ঘিরে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে ক্ষমতার চরম অপব্যবহার, ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন, রহস্যময় নিখোঁজ সংবাদ এবং অবিশ্বাস্য দুর্নীতির এক দীর্ঘ কালো ছায়া। অথচ আশ্চর্যের বিষয় হলো, একসময় রাষ্ট্রের চোখে তিনি ছিলেন একজন পরম সফল কর্মকর্তা, সরকারের সবচেয়ে বড় আস্থাভাজন ব্যক্তি এবং ব্যবস্থার অন্যতম নির্ভরযোগ্য মুখ। কিন্তু সময়ের চাকা বড়ই নিষ্ঠুর, আর সেই চাকা যখন উল্টো ঘুরতে শুরু করেছে, তখনই একের পর এক বেরিয়ে আসছে এমন সব গা শিউরে ওঠা অভিযোগ, যা শুনলে যে কোনো সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগবে, রাষ্ট্রের দেয়া সীমাহীন ক্ষমতা হাতে পেয়ে একজন মানুষ ঠিক কতদূর যেতে পারেন? পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। অবৈধ সম্পদের উৎস ঢাকতে তিনি ব্যবহার করেছিলেন নিজের স্ত্রী, কন্যা এবং অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়দের নাম। বিভিন্ন নামি দামি কোম্পানি এবং আর্থিক বিনিয়োগের নথিতে তাদের নাম বসিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন অনুসন্ধানী সাংবাদিকতার রিপোর্টে দাবি করা হয়, রাষ্ট্রীয় পদের চরম প্রভাব ব্যবহার করে তিনি ও তার ঘনিষ্ঠ সহযোগীরা বিপুল সম্পদের মালিক হয়েছেন। হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে অত্যন্ত সূক্ষ্ম উপায়ে। বাড়ি, ফ্ল্যাট, বিলাসবহুল রিসোর্ট, শত শত একর জমি আর বড় বড় ব্যবসা, সব মিলিয়ে কোটি কোটি টাকার এক কল্পনাতীত সম্পদের হিসাব সামনে আসতে থাকে। কিন্তু সাধারণ মানুষের মনে তখন একটাই প্রশ্ন উঠছিল, একজন সরকারি চাকুরিজীবীর সীমিত মাসের বেতনে কিভাবে এত বিশাল ও বৈভবশালী সাম্রাজ্যের মালিক হওয়া সম্ভব? কিন্তু রাষ্ট্রীয় তদন্ত সংস্থাগুলো যখন গভীরভাবে এই সম্পদের অনুসন্ধান শুরু করে, তখন দেখা যায় এই বিশাল বৈভবের বড় অংশের কোনো বৈধ উৎস ব্যাখ্যা করা অসম্ভব। ফলে নিয়তির পরিহাসে তদন্তের আওতায় চলে আসেন তার পরিবারের সদস্যরাও। আইনি মামলায় তার স্ত্রী এবং মেয়ের নাম জড়িয়ে পড়ায় চারদিকে শোরগোল পড়ে যায়। কিন্তু এই মামলার বেড়াজাল যখন ক্রমশ সংকুচিত হতে শুরু করে, তখনই জানা যায় যে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সুদূর দুবাইয়ের এক রাজকীয় ও বিলাসবহুল আবাসে বসে নিজের দিন কাটা করছিলেন তিনি। তবে বাংলাদেশ সরকার যখন তাকে এবং তার পরিবারকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করে, তখনই ঘটে এক নজিরবিহীন ঘটনা। যে কোনো উপায়ে বাংলাদেশের মাটিতে ফেরত আসা ঠেকাতে এবার এই বিতর্কিত সাবেক কর্মকর্তা এক চরম ধূর্ত এবং অবিশ্বাস্য চাল চেলেছেন। দুবাইয়ের বিলাসবহুল ডেরায় বসেই তিনি নিজের এক অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত লোককে নিয়ে দুবাইয়ের স্থানীয় আদালতে নিজের নামেই একটি সম্পূর্ণ সাজানো ও কাল্পনিক মামলা করিয়েছেন। চাঞ্চল্যকর এই মামলায় নিজের বিরুদ্ধে বিপুল পরিমাণ আর্থিক অপরাধ এবং অর্থ আত্মসাতের জাল অভিযোগ তোলা হয়েছে। দুবাইয়ের একাধিক নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র জানাচ্ছে, এটি আসলে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন প্রক্রিয়াকে মাঝপথে থামিয়ে দেওয়ার এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান এবং চরম চতুর আইনি প্রতিরোধ। দুবাইয়ের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী জানিয়েছেন, এই সাবেক কর্মকর্তার আইনি লড়াই এখনো শেষ হয়ে যায়নি, বরং তার প্রত্যর্পণকে ঘিরে নতুন করে এক জটিল কূটনৈতিক এবং আন্তর্জাতিক আইনি যুদ্ধ শুরু হয়েছে। ইতিমধ্যে দুবাইয়ের আদালতে তার বিরুদ্ধে একটি দেওয়ানি এবং ব্যক্তিগত আর্থিক বিষয় সংক্রান্ত অভিযোগে নতুন মামলা নথিভুক্ত করা হয়েছে। এই নিখুঁত আইনি চালের একমাত্র লক্ষ্য হলো বাংলাদেশ সরকারের তাকে দেশে ফিরিয়ে নেওয়ার সমস্ত উদ্যোগকে মাঝপথে পুরোপুরি অচল করে দেয়া। কারণ সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান কঠোর জটিল আইন অনুযায়ী দেশটির মাটিতে যদি কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে স্থানীয় কোনো আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত দেয়ালি মামলার অভিযোগ বিচারাধীন থাকে, তবে সেই আইনি প্রক্রিয়া চূড়ান্তভাবে শেষ না হওয়া পর্যন্ত তাকে অন্য কোনো দেশের কাছে হস্তান্তর বা প্রত্যর্পণ করার কোনো সুযোগ আমিরাতের আইনে নেই। আর ঠিক এই আইনি ফাঁকফোকরটিকেই তিনি নিজের ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। ঢাকার গোয়েন্দা প্রতিনিধিরা যখন ইন্টারপোল এবং দুবাই পুলিশের দপ্তরে দপ্তরে যেভাবে দিনরাত দৌড়ঝাঁপ শুরু করেছিলেন, সেই চরম তৎপরতা টের পেয়ে নিজেকে বাঁচাতে এই নাটকীয় ফন্দি এঁটেছিলেন তিনি। কিন্তু এখানেই শেষ নয়।
মেগা দুর্নীতির পাহাড় আর রক্তের দাগ নিয়ে পালিয়ে যাওয়া এই সাবেক কর্মকর্তার কোনো চালাকি কি শেষ পর্যন্ত টিকবে? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন এক নাটকীয় মোড়। কারণ এই বিতর্কিত ব্যক্তিকে খাঁচায় পুরে দেশের মাটিতে ফিরিয়ে আনতে এবার খোদ সরকার প্রধান নিজেই পুরো অপারেশনটির গভীর মনিটরিং এবং সার্বিক দেখভাল করছেন। এমনকি সংযুক্ত আরব আমিরাতের সরকার প্রধানের সাথেও বাংলাদেশের শীর্ষ পর্যায়ে থেকে উচ্চ স্তরের কূটনৈতিক যোগাযোগ এবং রুদ্ধশ্বাস আলোচনা চলছে। অপরাধী আমলাদের বিচারের মুখোমুখি করতে নতুন প্রশাসনের এই অনমনীয় অবস্থানের কথা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে এই পলাতক আসামিকে দ্রুত দেশে ফেরত আনতে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে সমস্ত প্রয়োজনীয় এবং অকাট্য আইনি নথি এবং ডোসিয়ার পাঠানো হয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে বেরিয়ে এসেছে সেই ফাইল চালাচালির এক রুদ্ধশ্বাস ও রোমাঞ্চকর রাতের কাহিনী, যা শুনলে যে কোনো থ্রিলার উপন্যাসের কথা মনে পড়ে যায়। তিনি জানান, পুলিশের অত্যন্ত দক্ষ চৌকস অফিসারদের একটি বিশেষ টিম সেদিন রাত ৯টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে কাজ করেছিল। তাদের লক্ষ্য ছিল এই সাবেক কর্মকর্তার অপরাধনামার ১৪৪ পাতার এক বিশাল ও নিশ্চিদ্র আইনি নথিপত্র তৈরির কাজ চূড়ান্ত করা। রাত 10টার সময় নিজের অফিস কক্ষে বসে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি পাতা পরীক্ষা করে সেই ঐতিহাসিক নথিতে স্বাক্ষর করেন। ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই রাতেই পররাষ্ট্রমন্ত্রীকে ফাইলটির একটি আনুষ্ঠানিক অনুলিপি গোপনে পৌঁছে দেওয়া হয়। আর ঠিক পরের দিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অফিসিয়ালি তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে হস্তান্তর করেন। আমলাতান্ত্রিক সমস্ত চিরাচরিত ধীরগতি আর রেকর্ডের দেয়াল ভেঙে দিয়ে সেই দিন বিকেলের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় পুরো ১৪৪ পাতার অপরাধনামা নিখুঁতভাবে আরবি ভাষায় অনুবাদ সম্পন্ন করে। এরপর বিশেষ কূটনৈতিক বার্তা বা ডিপ্লোম্যাটিক ব্যাগের মাধ্যমে তা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় আরব আমিরাত সরকারের সর্বোচ্চ দপ্তরে। একই সাথে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসকেও বিষয়টি অত্যন্ত কড়া ভাষায় এবং গুরুত্বের সাথে জানিয়ে দেওয়া হয় যে এই আসামিকে ফেরত পাওয়া বাংলাদেশের জন্য কতটা জরুরি। এখন প্রশ্ন হলো, এই বিশাল আইনি ও কূটনৈতিক দাবার বোর্ডের শেষ চালটি কার হবে? একদিকে দুবাইয়ের আদালতে সাজানো মামলার এই ধূর্ত নাটক, যা আইনের চোখকে ফাঁকি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, অন্যদিকে পুরো একটি রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি যা প্রমত্ত গতিতে এগিয়ে চলেছে একজন অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করাতে। এই দুইয়ের মধ্যকার রুদ্ধশ্বাস লড়াই এখন এক চূড়ান্ত ক্লাইম্যাক্সে এসে পৌঁছেছে। এই নিখুঁত আইনি ফাঁকফোকর কি শেষ পর্যন্ত তাকে রক্ষা করতে পারবে, নাকি রাষ্ট্রের এই নজিরবিহীন তীব্র তৎপরতার সামনে বালি দিয়ে তৈরি প্রাসাদের মতোই ভেঙে পড়বে তার সেই চতুর মাস্টার প্ল্যান? স্পেশাল টিমের কঠোর পাহারায় লোহার হাতকড়া পড়ে কেরানীগঞ্জের অন্ধকার জেলের নিঃসঙ্গ প্রকোষ্ঠই কি হতে যাচ্ছে ক্ষমতাধর মানুষের চূড়ান্ত নিয়তি? ক্ষমতার অহংকার, অর্থলুণ্ঠন আর দাম্ভিকতার এই চরম ট্র্যাজেডি কিভাবে শেষ হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় প্রহর গুনছে পুরো বাংলাদেশ। দর্শক, ক্ষমতার এই অবিশ্বাস্য উত্থান, সীমাহীন অপব্যবহার আর সুদূর মরুভূমিতে বসে বাঁচার এই শেষ আকুল চেষ্টার পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান বিশ্লেষণ ও মতামত অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আর পর্দার আড়ালের এমন আরও অনেক রোমাঞ্চকর ও অনুসন্ধানী সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রহস্যের উন্মোচনে।